দিল্লির নসিহত শুনতে রাজি নয় ঢাকা। সিঙ্গাপুরে হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। হাদি কি সত্যিই মারা গেছেন? চিকিৎসকের সর্বশেষ বক্তব্য। তারেক রহমানকে স্বাগত জানাতে সালাউদ্দিন রিজভীর নেতৃত্বে কমিটি। রিজার্ভ বেড়ে 32.48 বিলিয়ন ডলার। প্রবাসী শ্রমিকদের সুখবর দিল সৌদি আরব। এমবাপ্পের জোড়া গোলে শেষ 16 রিয়াল। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভারতের প্রশ্রয়ে বাংলাদেশে সন্ত্রাস উস্কে দিচ্ছে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনা। দিল্লিতে বসে তার প্রাণনাশের হুমকি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা, এসব বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। এছাড়া জুলাই বিপ্লবীদের জঙ্গি আখ্যা দেওয়া, ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা, জুলাই ঐক্যের ডাকে হাইকমিশন ঘেরাও কর্মসূচি সহ বিভিন্ন কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দিল্লির কোনো নসিহত শুনতে রাজি নয় ঢাকা। গতকাল বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের প্রতিবেশী সাম্প্রতিক সময়ে নির্বাচন সহ বিভিন্ন বিষয় নসিহত করছে। আমরা তাদের কোনো নসিহত শুনতে রাজি নই। আমরা কি করব তা আমরাই ভালোভাবে জানি। গত 15 বছর তাদের তো এসব বিষয়ে কোনো কথা বলতে দেখিনি। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চেয়েছি, কিন্তু বাস্তবে তা হয়নি। দুদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গতকাল তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সে বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সর্বশেষ ভারতের যে বক্তব্য এসেছে তাতে আমাদের নসিহত করা হয়েছে। বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। তৌহিদ হোসেন বলেন, এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা অত্যন্ত উঁচু মানের মানুষ যেন ভোট দিতে যায় এমন পরিবেশ তৈরি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। ভারত আমাদের নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে, এটাকে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। তারা জানে এর আগে গত 15 বছর যে সরকার ছিল তাদের সঙ্গে ভারতের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। ওই সময় নির্বাচনগুলো যে প্রহসনমূলক ছিল, সে সময় তারা একটি শব্দ উচ্চারণ করেনি। এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে তো আমাদের নসিহত করার প্রয়োজন নেই। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। বুধবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে তথ্য জানিয়েছে। রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং ইনফেকশন ছড়িয়ে পড়েছে। ওসমান হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদবো, সবকিছু করব, কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। কিন্তু তিনি যদি বেঁচে যান, সেটা অনেক সময়ের ব্যাপার। 6 মাস থেকে 1 বছর একটা লম্বা সময়ের ব্যাপার, এবং সেক্ষেত্রেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগের অবস্থায় তো কখনোই আসতে পারবেন না। তো কাজে আপনারা খুব শুধু দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন তাকে একটা মোটামুটি একটা অবস্থায় যেন আমাদের মাঝে রেখে যান, যাতে তার দিকে তাকিয়ে হলেও আমরা তার যে আদর্শ সে দিয়ে গেছে এদেশের মানুষদের জন্য, ওই যে বললাম এক হাদির জায়গায় অসংখ্য হাদি তৈরি হবে, সেটা যেন হওয়ার চেষ্টা করে। যদিও মেধার দিক থেকে দ্যাট ইজ ভেরি মাচ কোশ্চেনেবল। এই ছেলেটা মানে ইজ এ হাই ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছে, এবং দ্যাট ইজ দ্য ভেরি রিজন শত্রুরা তাকে টার্গেট করেছে। এইটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। আর ওসমান হাদি কিন্তু বলে গেছে যে আমি যদি মারা যাই, আমার যাদের কারণে আমার মৃত্যু হলো তাদের শাস্তির ব্যবস্থাটা করতে পারে। সরকারকে আমি বলছি যে টেক প্রপার মেজার্স, এবং ভেরি আনফর্চুনেটলি অ্যান্ড হরিবলি ইউ আর ফেইলিং। আপনারা চেষ্টা করেন এদেরকে ধরার জন্য, এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, খুব দ্রুততম সময়ের মধ্যেই। আমি ডাক্তারদের বলবো যে বি ভেরি স্পেসিফিক উইথ হোয়াট এভার এলস ইউ জাস্ট ওয়ান্ট টু সে। দেয়ার ইজ অলওয়েজ মিরাকল, বাট দ্যাটস দ্য পার্সেন্টেজ ইজ ভেরি লো। এ রেয়ারিটি ইজ এ রেয়ারিটি। রেয়ার সিচুয়েশনে কেউ যদি রেয়ার সিচুয়েশনে কেউ যদি ইয়ে হয়,
সরি, একটা কল এসেছিল। রেয়ার সিচুয়েশনে কেউ যদি কি বলছিলাম, রেয়ার সিচুয়েশনে কেউ যদি বেঁচে যায়, সেটা একটা রেয়ারিটি, সেটা বলতে হবে। বলে না যে এক্সেপশনস অর এক্সেপশনস ক্যান নেভার বি এক্সাম্পল। এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে বারবার দাঁড় করানো যাবে না। কাজে ডাক্তাররা বলতে পারেন যে দেয়ার মে বি এক্সেপশনস অ্যান্ড মিরাকুলাসলি হি মে বি সেভড, আদারওয়াইজ ইটস এ সরি স্টেট অফ অ্যাফেয়ার অল টুগেদার। আমরা শুধু তার জন্য দোয়া করব, মহান আল্লাহ সবকিছু সহজ করে দেয়। আমি তো সবসময় পার্সোনালি মনে করি খুব সাহসী ডিসিশনও নেওয়া যেতে পারে, কারণ প্রতি মুহূর্তেই তো সে কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। ওসমান হাদিকে চেয়েছিল, এইরকম একটা দেশপ্রেমী মানুষকে চেয়েছিল সত্যি সত্যি বিদেশের মাটিতে তার মৃত্যু হোক, সেটা কি চেয়েছিল? চাই নাই। তো আমরা কি তার চাওয়াটাকে সম্মান দিতে পেরেছি? সে তো মৃতবধ, কাজেই তাকে তো আমরা না জেনেই তো তাকে তার ইচ্ছার বাইরেই তো আমরা পাঠিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার মা স্ট্রোকে আক্রান্ত হয়ে 4 দিন অসুস্থ ছিলেন, 5ম দিন আমরা আইসিইউতেও নিয়েছি, কিন্তু যখন আমি দেখছি যে একেবারে ইরিভার্সিবল সিচুয়েশন ছিল, কোনো অবস্থাতেই তিনি আর ফিরে আসবেন না, তখন আমি কিন্তু তাকে লাইফ সাপোর্টে দেওয়া বা টিউব দেওয়া, ভেন্টিলেশনে যাওয়া, এই সবগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। এবং আমার 2 বোনের সাথে আমি কথা বলেছিলাম যে এই ধরনের সিচুয়েশনে লেট মি টেক সাম ব্রেভ ডিসিশনস। এটা হচ্ছে কথা। তো যাই হোক, মহান আল্লাহর কাছে আমাদের চাওয়া তিনি যেন তাকে মুক্তি। সবাইকে বলি যে দয়া করে গুজব সৃষ্টি করবেন না, গুজবে কান দিবেন না, শুধু দোয়া করতে থাকেন, শুধু দোয়া করতে থাকেন, আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব। আসসালামু আলাইকুম। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দলটির লাখ লাখ নেতাকর্মী তার জন্য অধীর প্রতীক্ষায় রয়েছেন। এই ঐতিহাসিক আগমনকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির মাধ্যমে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় কর্মসূচি, অভ্যর্থনা ও জনসম্পৃক্ত কার্যক্রম সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমানের এই আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি ও আশার সঞ্চার করবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 32.48 বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF নির্ধারিত BPM-6 পদ্ধতিতে হিসাব করলে তা দাঁড়ায় 27.82 বিলিয়ন ডলার। বুধবার 17 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার 11 ডিসেম্বর মুদ্রার রিজার্ভ ছিল 32.12 বিলিয়ন ডলার। আর IMF এর নির্ধারিত BPM-6 পদ্ধতিতে যা ছিল 27.45 বিলিয়ন ডলার। শিল্প খাতকে শক্তিশালী করার লক্ষ্যে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের উপর আরোপিত ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের CEDA সুপারিশের ভিত্তিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরায়েফ বলেন, প্রবাসী শ্রমিকদের উপর আরোপিত আর্থিক ফি মওকুফের ফলে সৌদি আরবে টেকসই শিল্প উন্নয়ন আরও জোরদার হবে। তিনি একে ভিশন 2030-এর আওতায় শিল্প খাতকে ধারাবাহিকভাবে সহায়তা দেওয়ার অংশ হিসেবে উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, এই পদক্ষেপ সৌদি শিল্পের বিশ্ব বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং তেল নির্ভরতা কমিয়ে অন্য জিনিসের রপ্তানি বিস্তার ঘটাতে সহায়ক হবে। আল খোরায়েব জানান, ইকামা ফি বাতিলের ফলে কারখানাগুলোর পরিচালনা ব্যয় কমবে, মানসম্মত বিনিয়োগ আকৃষ্ট হবে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত হবে। পাশাপাশি অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, AI ও উন্নত উৎপাদন প্রযুক্তির মতো আধুনিক ব্যবসায়িক মডেল দ্রুত গ্রহণে সহায়ক হবে এই সিদ্ধান্ত। আগের রাতে স্পেনের 3য় বিভাগের দলের সঙ্গে কঠিন লড়াই করতে হয়েছিল বার্সেলোনাকে। একদিন বাদে রিয়ালকেও পড়তে হলো চ্যালেঞ্জের মুখে। তবে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে 3য় বিভাগের দল তালাভেরার বিপক্ষে 3-2 গোলে জয়ে কোপা দেল রের শেষ 16 নিশ্চিত করেছে জাভি আলোনসোর শিষ্যরা। আগের ম্যাচের একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে নামে রিয়াল মাদ্রিদ। বেঞ্চে বসেছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, জুড বেলিংহাম ও অরেলিয়ে চুয়ামেনি। আর স্কোয়াডে আগে থেকেই ছিলেন না থিবো কর্তোয়া। ফলে আলোনসো নামান আন্দ্রে লুনিনকে। 2 গোলে পিছিয়ে পড়েও রোমান ছড়িয়ে তালাভেরা সমতায় ফেরে। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে জোড়া গোলে 3-2 ব্যবধানে জয় নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা। রিয়ালের পক্ষে এমবাপ্পে 2টি গোল করেন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।